আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমাদের ম্যাথলিক বাই ইস্তিয়াক এই ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং www.istiaksmathcat.com এই ওয়েবসাইট থেকে তোমরা আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাসের ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তো যেমনটা বলা ছিল, যারা আমাদের কাছে অফলাইনে পড়তে চাও বা অফলাইনে আমাদের যারা এই ফ্রি ফাউন্ডেশন ক্লাসগুলো করতে আসতেছো, সো তাদের জন্য কিন্তু প্রথম 3টা ক্লাস একদম টোটালি ফ্রি, তারপরে তারা ভর্তি হওয়ার ডিসিশন নিতে পারবা। ওকে, সো ওয়েলকাম এইচএসসি 28 টু ম্যাথলিক বাই ইস্তিয়াক। তো আমরা কথা বাড়াবো না, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা ফাউন্ডেশন ক্লাসটায় ওই চ্যাপ্টারটাই আমরা নিছি, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, যে চ্যাপ্টারটা তোমার শুরুর দিকে কলেজের পরীক্ষায় থাকবে। তুমি যেখানেই যাও এই চ্যাপ্টারটা কিন্তু শুরুর দিকে পাবে। কিন্তু আমরা যেটা চাচ্ছি, তোমাদের ইস্তিয়াক ভাইয়া যেটা চাচ্ছে, এই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারটাই আমরা পড়বো কিন্তু একটু অন্যভাবে। ঠিক আছে? সো আমরা চলো ডিরেক্টলি আজকের ক্লাসে চলে যাই, ক্লাস কন্টেন্টে চলে যাই। ক্লাস করতে করতে কথা হবে। শুরুতেই দেখো তো আমাদের টপিকটার নাম কি? আমাদের টপিকটার নাম হলো হোয়াট ইজ ম্যাট্রিক্স। হোয়াট ইজ ম্যাট্রিক্স? ওকে, এখানে কখনো কখনো তুমি দেখবা ম্যাট্রিক্সের পরিবর্তে ম্যাট্রিসেস এই ওয়ার্ডটাও চলে আসে। সো টেনশন করার কোনো কারণ নাই। ম্যাট্রিক্স এটা হলো সিঙ্গুলার ফর্ম, আর ম্যাট্রিসেস এটা হলো প্লুরাল ফর্ম। সো আমরা যেহেতু ইংরেজি পড়তেছি না, এটা ডেপথে আমরা যাব না। আমাদের শিখতে হবে ম্যাট্রিক্স জিনিসটা কি। সো আমরা সেটাই এবার শিখব। আমি 2টা ইকুয়েশন লিখব। এই ইকুয়েশন 2টার পরিচয় কি আমি লিখতে লিখতে তোমরা একটু ভাবতে থাকো। র্যান্ডমলি আমি একটা ইকুয়েশন লিখলাম, ধরো 3x + 2y is equal to 7। আর একটা ধরে লিখলাম x - 2y is equal to 5। র্যান্ডমলি আমি 2টা ইকুয়েশন লিখছি। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় এই ইকুয়েশন 2টার পরিচয় কি, সেভারাল উত্তর আমার কাছে আসবে। কেউ বলতে পারো যেহেতু 2টা চলক নিয়ে আপনি ইকুয়েশন লিখছেন এক্স ওয়াই, সো এরা হলো 2 চলক বিশিষ্ট সমীকরণ। দ্যাটস ট্রু। আবার কেউ বলতে পারো যে এখানে যেহেতু এক্স এবং ওয়াই এদের ম্যাক্সিমাম পাওয়ার 1, তাহলে এরা একঘাত সমীকরণ। এটাও ট্রু। আবার কেউ যদি বলো যে এই সমীকরণগুলো দেখতে একটু সরল রেখার মতো লাগে, এই জন্য এরা সরল রৈখিক সমীকরণ। এটাও ট্রু। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই সমীকরণগুলোর আরেকটা নাম আছে একমাত্রিক সমীকরণ। ওকে, একমাত্রিক সমীকরণ। সো একমাত্রিক সমীকরণ ইজ নান আদার দ্যাট ওই সমীকরণগুলোই যেগুলো বেসিক্যালি সরল রৈখিক সমীকরণ। আর কেন এগুলোকে সরল রৈখিক সমীকরণ বলা হয়? দ্য রিজন, এই সমীকরণগুলোতে চলকের ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম ঘাত হলো 1। ওকে ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এদেরকে যে সরলরৈখিক সমীকরণ বলতেছেন, কেন বলতেছেন? আমরা একটু গ্রাফিক্যালি এই জিনিসটা দেখব। ডেসমোস অ্যাপে আমরা এই সমীকরণ 2টার মধ্যে যে কোনো একটাকে ইনপুট দিয়ে আমরা দেখতে চাই যে এরা আসলে সরলরেখার মতো দেখায় কিনা। যদি দেখায় তাহলে নো ডাউট এরা সরলরৈখিক সমীকরণ, আর যদি না দেখায় তাহলে এরা সরলরৈখিক সমীকরণ না। প্রথমটাই আমি একটু ডেসমোস অ্যাপে ইনপুট দিতে চাই, 3x + 2y is equal to 7। ওকে, দেখি আমরা লিখে ফেলি, 3x + 2y is equal to 7। তো তুমি দেখো আমরা যে গ্রাফটা পাইছি, এই গ্রাফটা কি স্ট্রেইট লাইন, একটা সরল রেখা। সো নো ডাউট এই টাইপের সমীকরণগুলো যেগুলোতে চলকের ম্যাক্সিমাম পাওয়ার 1, এগুলোকে আমরা বলতেছি একঘাত সমীকরণ বা সরলরৈখিক সমীকরণ বা একমাত্রিক সমীকরণ। এবং তাই কিন্তু এখানে লেখা হয়েছে এগুলো সরলরৈখিক সমীকরণ যেখানে চলকের ম্যাক্সিমাম পাওয়ার 1, এন্ড এগুলোকেই আমরা বলতেছি একমাত্রিক সমীকরণ। আচ্ছা, এখন আমাদের পড়া এটা না, আমরা এটা পড়তে চাচ্ছি না, আমরা একমাত্রিক সমীকরণ নিয়ে কথা বলতে চাচ্ছি না। এন্ড আমরা যেটা চাচ্ছি এই একমাত্রিক সমীকরণটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে লিখব। দেখো তো কিভাবে লেখা যায়। এক্স এর সহগ উপরে 3 নিচে 1। তো আমি একটু
মন চাইলো উপরে 3 লিখবো, নিচে 1 লিখবো। আমি আমার মনকে প্রাধান্য দিচ্ছি, মন যা চাচ্ছে তাই করতেছি, দেখি মনের কথার আউটপুট কি আসে। y এর সহগ উপরে 2, নিচে -2, একটু লিখে ফেলি 2 -2 লিখছি। এন্ড দেন চলকগুলো একটু লিখতে চাই। আমরা যে দুটো সমীকরণ নিয়ে কথা বলতেছি, এই সমীকরণ দুইটার মধ্যে চলক একটা হলো x আর একটা y। গুড। এন্ড দেন এই সমীকরণ দুটো ধ্রুবক, একটা হলো 7 আর একটা হলো 5। লেখা হয়ে গেল। এবার মন বলল সহগগুলা যেখানে লিখছো সেটা একটু থার্ড ব্র্যাকেট দিয়ে সেপারেট করে নাও, দেন চলকগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে সেপারেট করে নাও, দেন ধ্রুবকগুলোকে থার্ড ব্র্যাকেট দিয়ে সেপারেট করে নাও। এবার আরো বিষয় হলো, দেখো সহগ চলক গুণ আকারে আছে, সহগ চলক, সহগের সাথে এখানে কিছু নাই মানে 1 আছে, চলকের সাথে এখানে কিছু নাই মানে 1 আছে, চলকের সাথে এখানে -2 আছে। মোট কথা সহগের সাথে চলক, উল্টা বলে ফেলছি, সহগের সাথে চলক, সহগের সাথে চলক, সহগের সাথে চলক কি আকারে আছে? গুণ আকারে আছে। এজন্য আমি সহগ আর চলকের মধ্যে একটা মাল্টিপ্লাই সাইন ইউজ করলাম। আর ইকুয়েশনে কনস্ট্যান্ট গুলা ইকুয়াল দিয়ে রাইট সাইডে থাকে, এই জন্য কনস্ট্যান্টের আগে আমি একটা ইকুয়াল দিয়ে দিলাম। সো মনের কথা শুনে আমি এই যে রিপ্রেজেন্টেশনটা তৈরি করে ফেলছি, এই যে সমীকরণকে আমি নতুন ভাবে লিখছি, নান আদার দ্যাট এই ফরমেশনটাকে বা সমীকরণের এই নতুন সাজানোর পদ্ধতিটাই আমরা এখন থেকে ম্যাট্রিক্স বলে জানবো। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো একমাত্রিক সমীকরণের সহগ, চলক এবং ধ্রুবকগুলোকে থার্ড ব্র্যাকেট কিংবা ফার্স্ট ব্র্যাকেট কিংবা 2 জোড়া উলম্ব রেখা দিয়ে আবদ্ধ একটা নতুন রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সাজানোর ব্যবস্থা। আশা করতেছি ম্যাট্রিক্সের ডেফিনেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আই রিপিট, আমি আরেকবার বলে দিচ্ছি, একমাত্রিক সমীকরণ জোটের ফার্স্টে সহগ, এরপরে ওই সমীকরণ জোটের চলক, দেন ওই সমীকরণ জোটের ধ্রুবকগুলোকে লিখার পর থার্ড ব্র্যাকেট দিছি, এছাড়াও তুমি ফার্স্ট ব্র্যাকেট কিংবা দুই পাশে 2 জোড়া উলম্ব রেখা দিয়ে বাউন্ড করে দিতে পারো, তখন নতুন যে রিপ্রেজেন্টেশন সিস্টেমটা এখানে ক্রিয়েট হয়ে যায়, এটাকেই বলা হয় ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স বানানোর সময় আরেকটা কথা মনে রাখবা, কিছু এলিমেন্টকে দেখো আমরা আনুভূমিকভাবে নেই আর কিছু এলিমেন্টকে দেখো আমরা উলম্বভাবে নেই। সো ম্যাট্রিক্স বানানোর সময় কিছু এলিমেন্ট থাকবে আনুভূমিকভাবে আর কিছু এলিমেন্ট থাকবে হলো উলম্বভাবে। গট ইট? গট ইট? যদি বুঝো তাহলে চলো এবার আমরা একটু ডেফিনেশনটা দেখি। শুরুতেই দেখো ডেফিনেশনটা দেওয়া আছে, ম্যাট্রিক্স হলো কতগুলো একমাত্রিক সমীকরণ জোটের যথাক্রমে সহগ, চলক ও ধ্রুবকগুলোকে আনুভূমিক ও উলম্বাকারে সাজিয়ে প্রথম বা তৃতীয় বন্ধনী কিংবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ সাজানো ব্যবস্থা। আশা করি বুঝতে পারছো। সো ম্যাট্রিক্সের ডেফিনেশন নিয়ে আর কোনো কথা নেই, ঠিক আছে? তোমরা ডেফিনেশন ক্লিয়ার, তোমরা একদম নিট অ্যান্ড ক্লিন ডেফিনেশন বুঝছো। কিন্তু এবার আমার একটু কথা আছে। প্রশ্ন করতে পারো যে কি? দেখো এইখানে যে একমাত্রিক সমীকরণ জোটগুলো আমরা লিখছি, ভেরিয়েবল দুটো করে এক্স এবং ওয়াই, দুটার বেশি ভেরিয়েবল থাকলে, দ্যাট মিনস 3টা ভেরিয়েবল থাকলে কি একমাত্রিক সমীকরণ বলা যাবে না? আমরা একটু দেখতে চাই। এখানে আমরা যখন 2টা ভেরিয়েবল নিয়ে গ্রাফ আঁকাইছি, অ্যাক্সিস কয়টা নিছি? 2টা। দ্যাট মিনস 2 ভেরিয়েবলের গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য আমার 2 ডাইমেনশনাল স্পেস দরকার। কিন্তু আমি যখন 3টা ভেরিয়েবলের গ্রাফ রিপ্রেজেন্ট করব, তখন আমার 3 ডাইমেনশনাল স্পেস দরকার হবে। দ্যাটস ওয়াই আমি একটু 3D ক্যালকুলেটর নিয়ে নিলাম। এইবার আসো, আমি যে কোনো একটা 3 চলক বিশিষ্ট সমীকরণ লিখতে চাই। 2x plus 3y minus 4z is equal to 5. 2x plus 3y minus 4z is equal to 5. খেয়াল করে দেখো তো, এটাকে যে কোনো এক কর্নার থেকে দেখলে সরলরেখার মতো মনে হচ্ছে কিনা? যে কোনো এক কর্নার থেকে দেখলে সরলরেখার মতো। দেন
এই যে সমীকরণটা লিখছি, এই সমীকরণগুলোতে চলকের পাওয়ারও কত? 1। সো দেখতে সরলরেখার মতো এক কর্নার থেকে চলকের পাওয়ারও 1। দ্যাটস দ্য রিজন 3 চলক বিশিষ্ট এই সমীকরণটাকেও বলা হয় একমাত্রিক সমীকরণ বা একঘাত সমীকরণ বা সরলরৈখিক সমীকরণ। বাট এইটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের এরকম 3 ডাইমেনশনাল স্পেসে রিপ্রেজেন্ট করতে হবে। ঘুরতে ঘুরতে দেখো 3 ডাইমেনশনাল স্পেসে এগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? 3 ডাইমেনশনাল স্পেসে হোয়াট এভার। সো আমরা এটা নিয়ে তাহলে আর কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা এতখানি বুঝতে পারছি যে আমরা 2 চলক বিশিষ্ট সমীকরণ ছাড়াও 3 চলক বিশিষ্ট সমীকরণকে একমাত্রিক সমীকরণ বলতে পারি, বাট সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে 3 ডাইমেনশনাল স্পেসে। ওকে, এখন আমি তিনটা 3 চলক বিশিষ্ট সমীকরণ লিখব। 3x plus 2y minus z is equal to 1 লিখলাম। আর একটা ধরো x minus 2y plus 3z is equal to 2 লিখলাম। আর একটা ধরো লিখতেছি 2x minus 3y plus 4z is equal to 5 লিখলাম। যে ভাইয়া 2 চলক বিশিষ্ট একমাত্রিক সমীকরণ থেকে তো ম্যাট্রিক্স বানাইছেন, তাহলে কি এটা থেকেও ম্যাট্রিক্স বানানো যাবে? এক্স্যাক্টলি, এইটা থেকেও ম্যাট্রিক্স বানানো যাবে এবং প্রসেসও সেম। ফার্স্টে সহগগুলোকে নিব, তারপর চলকগুলোকে নিব, এন্ড দেন ধ্রুবকগুলোকে নিব। সো সহগগুলোকে নিয়ে নাও। x এর সহগ 3 1 2 ভুলে যাচ্ছে। x এর সহগ 3 1 2 নিয়ে নাও, 3 1 2। y এর সহগ 2 -2 -3 2 -2 -3। z এর সহগ -1 3 4 -1 3 4। আগের বার যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করছে, এবার একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে ফেললাম। এবার চলকগুলোকে নাও। চলকগুলোকে কি? 3টা সমীকরণ থেকে চলক ফাইন্ড আউট করো, x y z। সো চলক নিয়ে নিলাম x y z ইজ ইকুয়াল টু, এবার ধ্রুবকগুলোকে নাও 1 2 5 1 2 5। ওকে, ম্যাট্রিক্স ক্রিয়েট করা ডান। আর একটা ছোট্ট কথা বলে শেষ করে দিতে চাই, এইখানে তোমাদের ভুল হতে পারে, পুরোটা মিলে একটা ম্যাট্রিক্স তোমরা চিন্তা করতে পারো, বাট দিস ইজ রং। এন্ড দ্য ট্রু ইজ এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা ম্যাট্রিক্স, যেখানে এই প্রথমটাকে আমরা বলবো সহগের ম্যাট্রিক্স, দ্বিতীয়টাকে আমরা বলবো চলকের ম্যাট্রিক্স, এন্ড দেন শেষেরটাকে আমরা বলবো ধ্রুবকের ম্যাট্রিক্স। ওকে, তো এই হয়ে গেলে আশা করি ম্যাট্রিক্সের ডেফিনেশন নিয়ে বা ম্যাট্রিক্স কি এটা নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো প্রশ্ন যেহেতু নাই, আমরা ছোট্ট দুটো ইনফরমেশন শিখে ওই টপিকটা ক্লিয়ার করে ফেলবো। দেখো এখানে একটা জিনিস বলা আছে, ম্যাট্রিক্স শব্দটার প্রচলন করেন কে? জেমস জোসেফ সিলভেস্টার। কিন্তু মজার বিষয় হলো ইনি প্রচলন করলেও এনাকে আমরা ম্যাট্রিক্সের ইনভেন্টর হিসেবে জানি না এবং মানি না। তাহলে মানি কাকে? ম্যাট্রিক্স ধারণা প্রথম উপস্থাপনা করেন আর্থার ক্যালি, এবং মনে রাখবা এই আর্থার ক্যালিকেই আমরা ম্যাট্রিক্সের জনক হিসেবে জানি এবং মানি, ঠিক আছে? সো কে প্রচলন করলো উই ডোন্ট নো যে সে ইনভেন্টর, বাট উই নো দ্য ইনভেন্টর ইজ আর্থার ক্যালি। ওকে, গেল। এন্ড ফাইনালি এই যে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন শিখলাম, একমাত্রিক সমীকরণ থেকেই যে সত্যিকারে ম্যাট্রিক্স ডেভেলপ হয় বা একমাত্রিক সমীকরণ থেকেই যে ম্যাট্রিক্সের ডেফিনেশন আসে, এই জিনিসটা এই যে সিমুলটেনাস লিনিয়ার ইকুয়েশন সমাধান করার কনসেপ্ট থেকে ম্যাট্রিক্সের কনসেপ্ট ডেভেলপ হয় খ্রিস্টের জন্মের 300 বছর পূর্বে চীন দেশে। বুঝছো কত সালে, কত আগে ম্যাট্রিক্সের কনসেপ্টটা ডেভেলপ হয় লিনিয়ার ইকুয়েশন থেকে।
তাহলে ডেফিনিশনও নো ডাউট তাই। তবে হ্যাঁ, ম্যাট্রিক্স যে সাজানোর পদ্ধতি, একটা মুদি দোকানে কয়েকদিনের হিসেব যদি আমি ম্যাট্রিক্স আকারে দেখাতে চাই, বা একটা ফুটবল খেলার ফলাফল, এগুলোকে যদি ম্যাট্রিক্স আকারে দেখাতে চাই, দেজ আর নট দ্য ডেফিনেশন অফ ম্যাট্রিক্স, দেজ আর দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। ওগুলো হলো ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, ওগুলো নিয়ে আমরা কথা বলবো ম্যাট্রিক্স অনুশীলনীটা একবারে শেষে। আমাদের রিয়েল লাইফে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা প্রথমে বেসিক কথা বলবো, দেন আমরা কিছু প্রবলেমও সলভ করব। ঠিক আছে, ওকে গুড। তাহলে আমাদের কি কি হলো, ম্যাট্রিক্স কি, লিনিয়ার ইকুয়েশন থেকে কিভাবে ম্যাট্রিক্স ডেভেলপ করে, আর ম্যাট্রিক্স সম্পর্কে আমরা কিছু বেসিক ইনফরমেশন জানলাম। এইবার চলো আমরা একটু ম্যাট্রিক্সের মেডিকেল সার্জারি করি। ম্যাট্রিক্সের মেডিকেল সার্জারি শুরুতেই প্রকাশ পদ্ধতি। অলরেডি ডেফিনেশনে আমরা সেটা বলে আসছি, ম্যাট্রিক্সকে আমরা চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে প্রকাশ করতে পারি, চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, অর আমরা দুই জোড়া উলম্ব রেখা দিয়ে ম্যাট্রিক্সকে বাউন্ড করতে পারি। সো এখানে তাহলে আর বেশি কথা বলার কিছু নেই। প্রকাশ পদ্ধতিতে একই ম্যাট্রিক্স আমি তিনবার লিখছি, হোয়াই? কারণ ওই ম্যাট্রিক্সটাকেই আমি চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে বাউন্ড করতে পারি, বা ওই ম্যাট্রিক্সটাকেই চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করতে পারি, বা ওই ম্যাট্রিক্সটাকেই আমি চাইলে দুই জোড়া উলম্ব রেখা দিয়ে বাউন্ড করতে পারি। ঠিক আছে, ব্যাস। সেম ম্যাট্রিক্সটাকে আমি চাইলে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, কিংবা দুই জোড়া, দুই পাশে এক জোড়া করে দুই জোড়া উলম্ব রেখা দিয়ে বাউন্ড করতে পারি। ব্যাস, এটা নিয়ে আর কোনো কথা নেই, প্রকাশ পদ্ধতি নিয়ে আর কোনো কথা নেই। আমরা এবার আমাদের গভীর আলোচনায় ঢুকবো। জোরে একটু শ্বাস নাও, গভীর আলোচনায় ঢুকবো। ম্যাট্রিক্সের সারি এবং লঙ্গি, নাকি না কলাম। সারির ইংরেজি হলো রো, কলামের ইংরেজি কলাম। এই দুটো জিনিস একটু মনে রাখবা, কাজে লাগবে প্রকাশ করার সময়। এখন ম্যাট্রিক্সের সারি কাকে বলে? একটা ম্যাট্রিক্সে আনুভূমিকভাবে যে এলিমেন্ট গুলো থাকে, সেই এলিমেন্ট গুলোকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। এই যে তার নিচে, তার নিচে, ওকে। এই যে দেখো, এই এলিমেন্ট গুলো আনুভূমিক ভাবে আছে না, 1 2 3 2 3 2 নেগেটিভ 3 1 1 1 নেগেটিভ 2, এগুলো আনুভূমিক ভাবে আছে না? সো এই প্রত্যেকটা আনুভূমিক এলিমেন্ট গুলো মিলে এক একটা করে রো। রো এর ইংরেজি, মানে রো এর প্রথম লেটার কি? আর। সো এই জন্য আমরা প্রথমটাকে বলি রো 1 বা R1, পরেরটা R2, তারপরেরটা R3। সো রো বা সারি কি? একটা ম্যাট্রিক্সের আনুভূমিকভাবে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো হলো রো বা সারি। এবার আসো কলাম। কলাম হলো একটা ম্যাট্রিক্সে উলম্ব ভাবে যে উপাদানগুলো থাকে সেগুলো হলো কলাম। ঠিক আছে, ব্যাস। কলামের প্রথম লেটার কি? সি। সো এটা হলো C1, এটা C2, এটা C3। তাহলে সারি এবং কলাম এই দুটো জিনিস বুঝতে পারছো। একটু অন্যভাবে যদি বলতে চাও, একটা ম্যাট্রিক্সে কলম যতবার শোয়ায় রাখা যায় সেই কয়টা সারি আছে, আর কলম যতবার দাঁড়া করায় রাখা যায়, কলম যতবার দাঁড়া করায় রাখা যায় সেই কয়টা কলাম আছে। কলম যতবার শোয়ায় রাখা যায় সেই কয়টা সারি, কলম যতবার দাঁড়া করায় রাখা যায় সেই কয়টা কলম। এই সারি কলম বলার সময় আবার মনের মাধুরী মিশিয়ে এটা বলিও না প্রথমটা 1 নাম্বার সারি, শেষেরটা 2 নাম্বার সারি, আর উপরেরটা 3 নাম্বার সারি। নট লাইক দ্যাট। সারি বলার সময় উপর থেকে সিরিয়ালি নিচে নামতে হবে। সেম ভাবে কলাম বলার সময় সিরিয়ালি লেফট সাইড থেকে তোমার রাইট সাইডের দিকে প্রসিড করতে হবে। ঠিক আছে, উপর থেকে নিচে সারি, লেফট থেকে রাইটে কর্নারের অ্যাপ্রোচ, কর্নার তো না, কলামের অ্যাপ্রোচ। উপর থেকে নিচে সারির অ্যাপ্রোচ, লেফট সাইড থেকে রাইট সাইডে কলামের অ্যাপ্রোচ। ওকে ফাইন, সারি কলাম নিয়ে কথাবার্তা ডান। এখন
এই সারি কলামকে ইউজ করে একটা ম্যাট্রিক্স থেকে আমরা আরো কি কি পেতে পারি, সারি কলামের ইউটিলাইজেশনে আমরা ম্যাট্রিক্স থেকে আরো কি কি পেতে পারি, সেগুলো নিয়েই এবার আমাদের পরের টপিকটা শুরু হচ্ছে। সো এবার আমরা কি নিয়ে কথা বলবো? মাত্রা বা ক্রম, এর ইংরেজি হলো অর্ডার। মাত্রা বা ক্রম বা অর্ডার যাই বলুন এটা কি, এটা হলো একটা ম্যাট্রিক্সের সারি বাই কলাম। তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কেন? আপনি এই যে এখানে দিছেন গুণন চিহ্ন, আর আপনি মুখে মুখে বললেন এটাকে বাই। হোয়ার ইজ দ্য ম্যাটার? দ্যাট ইজ দ্য ম্যাটার। আমরা এটা পড়তেছি ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা। অর্ডার বা মাত্রা বলার সময় এই চিহ্নটা দেখতে গুণনের মতো হলেও এটাকে গুণন বলা যাবে না, এটা হলো বাই চিহ্ন। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার কি? সারি বাই কলাম। সিম্পল, সারি বাই কলাম। এখন তুমি আসো, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটায় সারি কয়টা দেখো তো? এই ম্যাট্রিক্সটায় সারি 3টা না? কারণ কলম তুমি 3বার শোয়ায় রাখতে পারো, 1বার 2বার 3বার, তাহলে সারি 3টা। আবার এই ম্যাট্রিক্সটায় কলম তুমি দাঁড়া করায় রাখতে পারো 3বার, 1বার 2বার 3বার। সো নো ডাউট এইটার কলামও কয়টা? 3টা। সো 3টা সারি 3টা কলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার মাত্রাকে আমরা বলবো 3/3। এবার শোনো, একটা শর্টকাট শিখে দেই। এইভাবে আলাদাভাবে একটা ম্যাট্রিক্সের সারি বের করলা, কলাম বের করলা, তারপরে মাত্রা লিখলা, এত বড় করে লেখার কি দরকার আছে? দরকার নেই। কারণ তুমি মাত্রাটা বুঝাবে কাকে? পরীক্ষার হলে লিখো বা অন্য কোথাও লিখো, তুমি কাকে বুঝাতে চাচ্ছ? তোমার টিচারকে। সো টিচার তোমার ভালো করেই জানে, সো নো ডাউট তুমি ওইভাবে লিখতে পারো। সেটা কোন ভাবে? একটা ম্যাট্রিক্সের রাইট সাইডের কর্নারের একবারে নিচে, তুমি ছোট্ট করে ওই ম্যাট্রিক্সের মাত্রাটা লিখে রাখতে পারো, তাতে তোমার কোনো পাপ হবে না। একটা ম্যাট্রিক্সের রাইট সাইডের কর্নারে একবারে নিচে তুমি ছোট্ট করে মাত্রাটা লিখে রাখতে পারো, তাতে তোমার কোনো পাপ হবে না। সো এই হলো একটা ম্যাট্রিক্সের মাত্রা লেখার প্রসেস। সারি বাই কলাম, সারি বাই কলাম গেল তো। মাত্রা বা অর্ডার নিয়ে কথা শেষ। এবার আসো ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা, মাত্রা এবং উপাদান সংখ্যা লেখার প্রসেস সিমিলার, বাট কথা আলাদা। কথা কি? মাত্রাতে আমরা এই চিহ্নটাকে বাই বলছিলাম, কিন্তু উপাদান সংখ্যা বলার সময় এই চিহ্নটা অ্যাকচুয়ালি গুণন চিহ্ন। আর যখনই গুণন চিহ্ন, তার মানে গুণন করে দেওয়া তোমার জন্য জায়েজ। তাহলে এবার এইটাতে আসো, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা? 3টা। কলাম কয়টা? 3টা। তার মানে এই ম্যাট্রিক্সের উপাদান কয়টা? 3 × 3 9টা। রাইট? এবার যেহেতু গুণন চিহ্ন, সো গুণন করে দেওয়া যায়। 3 × 3 9টি। এবং হিসাব করে দেখো 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9। বুঝছো? বুঝছো কথা আমি বুঝাইতে পারছি? সো ম্যাট্রিক্সের মাত্রা বোঝানোর সময় এটা বাই, সো যেহেতু বাই চিহ্ন এখানে গুণন করে দেওয়া যাবে না। আর ম্যাট্রিক্সের উপাদান বোঝানোর জন্য এটা গুণন চিহ্ন, যেহেতু গুণন চিহ্ন, সো এখানে গুণন করে দেওয়া জায়েজ। গুড। এইবার আসো, আমি তোমাদের দুটি এক্সাম্পল দিয়ে এই টপিক দুটো ক্লোজ করে ফেলতে চাই। এক্সাম্পল নাম্বার 1। প্রথম এক্সাম্পলটা আমরা দিব হলো মাত্রা রিলেটেড, আর দ্বিতীয় এক্সাম্পলটা দিব হলো আমরা উপাদান সংখ্যা রিলেটেড। সো এক্সাম্পল নাম্বার 1, আমি একটা ম্যাট্রিক্স লিখব। ধরো ম্যাট্রিক্সটা হলো এ, এবং ম্যাট্রিক্সটার উপাদান হলো 1 2 3, এইভাবে ডট 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 দিয়ে আমি শেষে লিখে দিলাম। এখন তোমাকে প্রশ্ন করলাম এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, বা এই ম্যাট্রিক্সটার মাত্রা কি? এখন কথা হলো তুমি অনেক কিছু ভাবতেছো যে আচ্ছা এখানে এন, এন কি নাম্বার এটা তো আমরা জানি না, তাহলে মাত্রা আমি লিখবো কিভাবে? সো এন কি নাম্বার তোমার জানার দরকার নাই। এন কত, এন এর মান কত, এটাও তোমার জানার দরকার নেই। কেন নাই? আমার মাত্রা বা ক্রম বা অর্ডার লিখতে কি লাগে? সারি বাই কলাম, সারি বাই কলাম। সো এন এর মতোই থাক না, তুমি একটু হিসেব করো না, তুমি একটু হিসেব করো না।
এই ম্যাট্রিক্সটার সারি কয়টা? একটা। কেন? কারণ আমি কলমকে একবারই শোয়ায় রাখতে পারি, কলমকে একবারই শোয়ায় রাখতে পারি, তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। কিন্তু কলাম 1 2 3 এভাবে চলতে 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 কতগুলা কলাম? n সংখ্যক কলাম। সো সারি একটা, n সংখ্যক কলাম, সারি একটা, n সংখ্যক কলাম, তাহলে আর মাত্রা কি হবে? 1/n। একটা সারি আর কলাম হলে n সংখ্যক, স্যার মাত্রা হবে 1/n। কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, হোপফুলি ক্লিয়ার। এবার আসো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এখানে আমি একটু কোশ্চেনটা লিখি, কোশ্চেনটা এরকম, চব্বিশটি উপাদান নিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার কতটি ম্যাট্রিক্স বানানো যায়? ঠিক আছে, এই কোশ্চেনটা এবার আমি একটু সলভ করতে চাই। পারবা কি? পারবা? যদি কেউ চেষ্টা করতে চাও ভিডিওটা পজ করে তোমরা চেষ্টা করো, তারপরে সলভটা দেখো। দেখো আমাকে উপাদান ফিক্স করে দিছে, উপাদান কয়টা থাকবে? 24টা। বলছে এই 24টা উপাদানকে নিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার কতটি ম্যাট্রিক্স গঠন করা যায়। তুমি একটু চিন্তা করে দেখো তো, 24টা উপাদান নিয়ে আমি এইভাবে সাজাতে পারি না? 24/1 সাজাতে পারি কিনা? যেখানে আমার সারিতে উপাদান থাকবে 24টা, কলামে উপাদান থাকবে একটা। কয়টা সারি থাকবে? 24টা। সারিতে উপাদান বা একটা সারি সেম কথা, কারণ দেখো এখানে সারির সংখ্যা কয়টা? আচ্ছা একটু ভুল বলছি, সরি 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 তোমাকে বলছে 24টা উপাদান নিয়ে ভিন্ন ভিন্ন মাত্রার কতটি ম্যাট্রিক্স গঠন করা যায়। আচ্ছা তুমি একটু ভাবো তো, আমি এমন একটা ম্যাট্রিক্স বানাইলাম যেখানে সারি 24টা, কলাম একটা, তাহলে উপাদানও কয়টা হবে? 24টা না? কারণ কি? দেখো সারি 3টা, কলাম 3টা, তখন উপাদান কয়টা? 3 3 9। সেম ভাবে সারি 24টা, কলাম একটা, তাহলে গুণ করলে উপাদান সংখ্যা কয়টা হবে? 24 একে 24, তাহলে 24টা উপাদান নিয়ে 24/1 এই আকারের একটা ম্যাট্রিক্স বানানো যায়। আবার চাইলে তুমি 1/24 এই আকারেরও কিন্তু একটা ম্যাট্রিক্স বানাতে পারো, যেখানে একটা সারি 24টা কলাম। আবার তুমি চাইলে 12/2 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো, যেখানে 12টা সারি 2টা কলাম। আবার চাইলে তুমি 2/12 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো, যেখানে 2টা সারি 12টা কলাম। আবার তুমি চাইলে 8/3 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো, কিংবা তুমি চাইলে 3/8 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো। পারো কিনা? আমি একটু এইখানে লিখি। ওকে, এবার তুমি দেখো, আবার তুমি চাইলে 6/4 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো, আবার চাইলে 4/6 এই আকারের একটা ম্যাট্রিক্স বানাতে পারো। এগুলোর বাহিরে কিন্তু তুমি আর কোনো ম্যাট্রিক্স বানাতে পারবে না, তাহলে তুমি মোর ওভার বিভিন্ন মাত্রার কয়টা ম্যাট্রিক্স বানাতে পারলে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এন্ড দ্য অ্যান্সার ইজ মোট ম্যাট্রিক্স সংখ্যা। And the answer is মোট ম্যাট্রিক্স সংখ্যা is equal to 8টি। This is the answer. ওকে, ক্লিয়ার। সুন্দর একটা কোশ্চেন ছিল, এমসিকিউতে আসার খুবই আইডিয়াল একটা কোশ্চেন। ওকে ফাইন, তাহলে ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, উপাদান সংখ্যা এইসব রিলেটেড আমরা মোটামুটি সবকিছু শিখছি। এবার আসো, ওইখানে একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা এই টপিকটা কিন্তু 3 স্টার একটা টপিক, দ্যাট মিনস এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, কোনোভাবেই এটাকে স্কিপ করা যাবে না।
ওকে ফাইন, এইবার আসো ম্যাট্রিক্সের ভুক্তি পরিচিতি। এটাও 3 স্টার একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ভুক্তি পরিচিতি বুঝলে এখান থেকে তুমি বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা, ম্যাট্রিক্সের ভুক্তি পরিচিতিটা কি সেটাতে যাওয়ার আগে তোমাকে একটু বলে দেওয়া ভালো, ম্যাট্রিক্সের ভুক্তির কিন্তু আর কিছু নাম আছে। ভুক্তিকে আমরা উপাদান বলতে পারি, ইংরেজিতে আমরা এন্ট্রি বলতে পারি, বা চাইলে আমরা এলিমেন্টও বলতে পারি। ঠিক আছে, এই সবগুলোই হলো ম্যাট্রিক্সের উপাদানের বা ভুক্তির নাম। গুড। আচ্ছা, এখন ভুক্তি পরিচিতিটা কি? যদি এর আগে ক্লাস করে থাকো তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, আর যদি তুমি ক্লাস না করো ম্যাট্রিক্সের কোথাও, তাহলে তুমি দেখো। ধরো তোমাকে প্রশ্ন করা হইলো এই উপাদানটার নাম কি, কিংবা ধরো বলা হইলো এই উপাদানটার নাম কি, কিংবা ধরো এই উপাদানটার নাম কি প্রশ্ন করা হইলো, কিংবা ধরো প্রশ্ন করা হইলো তোমার কাছে এই উপাদানটার নাম কি। এখন তুমি জানলে তো খুবই ভালো, না জানলে আমি বলে দিচ্ছি তোমাকে। কোনো একটা ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদানগুলোর নাম বলার আগে তোমার জানতে হবে ম্যাট্রিক্সটাকে আসলে কি দিয়ে প্রকাশ করা হয়েছে। যদি ম্যাট্রিক্সটাকে আমি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করি, তাহলে প্রত্যেকটা ভুক্তিকে স্মল এ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে কি কথা আছে সেটা পরে। যদি ম্যাট্রিক্সটাকে আমি ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি, তাহলে ভুক্তিগুলোকে স্মল বি দিয়ে প্রকাশ করতে হবে। আর যদি ম্যাট্রিক্সটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, তাহলে ভুক্তিগুলোকে স্মল এম দিয়ে। হোয়াট এভার, এখানে এটাই মিন করতেছি আমি, ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করলে ভুক্তিগুলোকে ওই সিমিলার লেটারটার স্মল দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আসো, এই ম্যাট্রিক্সটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হয়েছে, তাহলে তোমাদের যেই ভুক্তি বা যেই উপাদানের পরিচয় জানতে চাওয়া হোক না কেন, নো ডাউট তোমাকে স্মল এ দিয়ে প্রকাশ করতে হবে। ওকে, তুমি স্মল এ দিলে, এবার তোমার কাজ কি? এবার তুমি দেখো এই দুই কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে। বাট কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে। 1 নাম্বার সারি, 2 নাম্বার কলাম। তাহলে এইটার পরিচয় হলো 1 2। প্রথম 1টা মিন করতেছে এই ভুক্তিটা 1 নাম্বার সারিতে অবস্থান করে, পরে 2 মিন করতেছে এই ভুক্তিটা 2 নাম্বার কলামে অবস্থান করতেছে। সেম ভাবে এই 1 এর পরিচয় কি? 2 3। কেন? এটা আছে 2 নাম্বার সারিতে কিন্তু 3 নাম্বার কলামে। এটার পরিচয় হইল 3 1, কারণ এটা 3 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে। এটার পরিচয় হইল 3 3, কারণ এটা 3 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে। তাহলে একটা ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান কিভাবে প্রকাশ করতে হয় সেটা বুঝতে পারছো তো? যদি বুঝো তাহলে তোমাকে আমি একটা কোয়েশ্চেন থ্রো করতেছি, তুমি আমাকে বলে দাও তো এইটার পরিচয়টা কি? এইটার পরিচয়টা কি বলতে পারবা? ওকে, তুমি এটা চিন্তা করতে থাকো, চিন্তা হয়ে গেলে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি দুম করে এটা দিয়ে দিও, ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি দুম করে এটার উত্তর দিয়ে দিও, এই এলিমেন্টের পরিচয়। এবার আমি একটু অন্য কথায় যাচ্ছি। এই যে আমরা এতক্ষণ ভরা যে ভুক্তি পরিচিতি শিখলাম, সেখান থেকে আমরা এইরকম একটা মাস্টার সেন্টেন্সে যাইতে পারি কিনা, একটা সামারিতে যাইতে পারি কিনা। এ যদি কোনো ম্যাট্রিক্স হয়, তাহলে ম্যাট্রিক্সটির যে কোনো ভুক্তি কেমনে প্রকাশ করব? স্মল এ দিয়ে, এবং তার নিচে আমি ছোট্ট করে লিখলাম আই জে। ইন হোয়ার এই আইটা মিন করে ম্যাট্রিক্সটা ওই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, দ্যাট মিন্স নাম্বার অফ রো। এখানে যে মিন করে ম্যাট্রিক্সের ওই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে, দ্যাট মিন্স নম্বর অফ কলাম। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? তাহলে একটা ম্যাট্রিক্সের ভুক্তি প্রকাশের কমন ফরম্যাটটা এ আই জে, যদি ম্যাট্রিক্সটার মাদার নেম হয় ক্যাপিটাল এ, যেখানে আই মিন করে নাম্বার অফ রো,
বা ওই ভুক্তিটা কত নাম্বার সারিতে আছে, এন্ড জে মিন করে নাম্বার অফ কলাম, বা ওই ভুক্তিটা কত নাম্বার কলামে আছে। ওকে, সো এই হলো আমাদের ম্যাট্রিক্সের ভুক্তি পরিচিতির এ টু জেড। তাহলে আমরা কি কি পড়লাম সেইটা আমরা একটু রিপিট করতে চাই। সো আমরা ফার্স্টে কি আরো কিছু, ও না সরি, ইগনোর মি, এখানে আমি খুব বেশি ফর্সা দেখাচ্ছি, আমি এত বেশি ফর্সা না। এটা দ্য ম্যান হু এডিটেড মি, শি মেক মি ফর্সা। কেন শি? কারণ এই ফর্সা আসলে হিয়ের কাজ না, এটা যে করছে সে ভালো কিছু করে নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি পড়ছি, হোয়াট ইজ ম্যাট্রিক্স। ওকে, এখানে আমরা সবকিছু ক্লিয়ার হয়েছি। দেন কিছু বেসিক ইনফরমেশন নিয়ে আমরা কথা বলছি। ম্যাট্রিক্সের সার্জারিতে প্রকাশ পদ্ধতি, সারি কলাম রিলেটেড টপিক, মাত্রাক্রম, উপাদান সংখ্যা, দেন ভুক্তি পরিচিতি, এগুলো আমরা অল ডান করে ফেলছি। সো এগুলো যদি আমরা অল ডান করে ফেলি, তাহলে এইবার আসো আমরা 3টা প্রবলেম সলভ করব। তাহলে আমাদের মোটামুটি কয়টা প্রবলেম আছে? 1টা, 2টা, 3টা, 4টা, ও 3টা প্রবলেম, 4টা প্রবলেম। আমি 3টা সলভ করে দেবো, তোমাদের একটা বাড়ির কাজ দেবো, দেখি কোনটা বাড়ির কাজ দেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, প্রথমটাই যেহেতু প্রথম প্রবলেম, এটা সলভ করি, এটা সলভ করি। একটি 2/3 মাত্রার ম্যাট্রিক্স গঠন করো। কত বাই কত মাত্রা? 2/3 মাত্রার, যেখানে ভুক্তির কন্ডিশন দেওয়া আছে i প্লাস কস জে পাই বাই 2। কি কন্ডিশন আছে না আছে সেগুলো পরের হিসেব নিকেশ। আগে আসো, তোমাকে কত বাই কত মাত্রার ম্যাট্রিক্স বানাইতে বলছে? 2/3 মাত্রা, তার মানে সারি থাকবে 2টা, কলাম থাকবে 3টা। তাহলে আমরা ম্যাট্রিক্সটা একটু ধরে নিতে পারি এভাবে, না ধরি এই ম্যাট্রিক্সটা হলো, বড় হয়ে গেল, A11, A12, A13, A21, A22, A23। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, কারণ 2টা সারি 3টা কলাম। দেখো, 2টা সারি 3টা কলাম, যেগুলো আনুভূমিক ভাবে আছে সেগুলো সারি, যেগুলো উলম্ব ভাবে আছে সেগুলো কলাম। তো সারি কয়টা এখানে? 1টা 2টা। কলাম কয়টা? 1টা 2টা 3টা। ধরে না শেষ, 2/3 মাত্রা ম্যাট্রিক্স ধরে না শেষ। এখন দেখো, এই যে ইন্ডিভিজুয়াল ভুক্তিগুলো, এগুলো তো তোমার বের করতে হবে, আর এগুলো বের করার জন্য কন্ডিশন দিয়ে দিচ্ছে এইটা, aij is equal to this। আচ্ছা, তুমি আসো তো এবার পরের লাইনে যাও, কেমনে বের করবা? যখন তুমি A11 বের করতে চাও, তখন তুমি A11 কে aij এর কাছে নিয়ে গিয়ে বসায় দাও। সো লেফট সাইডে যখন A11 কে তুমি aij এর কাছে বসাই দিলা, তুমি দেখো তো A11 এখানে বসাই দিলে আইও 1 হয়ে যাবে, জেও 1 হয়ে যাবে। তখন রাইট সাইডেও আই এবং জে দোনোটার জায়গায় কত বসাইতে হবে? 1। সো আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1 বসাইলে দাঁড়ায় কি? 1 প্লাস কস পাই বাই 2। ঠিক আছে, এবার A12 নিয়ে খেলা। তো খেলো A12 এখানে বসাই দাও। A12 যখন এখানে বসাই দিবা, আই হয়ে যাবে 1, জে হয়ে যাবে 2। রাইট সাইডেও সেম কাজ করো, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2। তাহলে হবে কি? 1 প্লাস কস পাই। সুন্দর। এবার A13 খেলাধুলা করো, এখানে নিয়ে গিয়ে বসায় দাও, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3। সো রাইট সাইডেও আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3। সো 1 প্লাস কস 3 পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, দেন দ্বিতীয় রোতে চলে যাও। A21 যখন এখানে বসাবা, আই এর জায়গায় 2, জে আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1। A21 এখানে বসাও, আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1। সো আই এর জায়গায় 2, জে এর জায়গায় 1 বসাইলে 2 প্লাস cos পাই বাই 2। সেম ভাবে পরের গুলো 2 প্লাস cos পাই, 2 প্লাস cos 3 পাই ডিভাইডেড বাই, হয়ে গেল। এন্ড ফাইনালি আমরা এই ম্যাট্রিক্সটা কি পাচ্ছি দেখো।
ক্যালকুলেটরে মান বের করো, একটা cos π/2 মানে 90, একটা cos π মানে 180, আর একটা cos 3π/2 মানে হলো 270। দেখি কি আসে। cos 90 এর মান আমরা জানি, ওটা নিয়ে কোনো টেনশন আমাদের নাই। কি বলতো না কেন, কি কি আমাদের লাগতেছিল? cos π/2 মানে cos 90, এটার মান 0। cos π মানে cos 180, এটার মান -1। দেখো চেক করো, cos 180 -1, ঠিক আছে। দেন cos 3π/2, 3π/2 মানে 270। হুম, সো cos আরে 270, এটার মান 0, ঠিক আছে। এবার মানগুলো আমরা ইনপুট করি। cos 90 এর মান 0, সো 1 + 0 মানে 1। cos π মানে cos 180, cos 180 এর মান -1, সো 1 আর -1 মিলে 0। cos 270 এর মান 0, সো 1 আর 0 1। পরেরটা মানগুলো বসালে 2 -1, তাহলে 2 আর -1 1, তারপরেরটা 2। দিস ইজ দ্য অ্যান্সার। ব্যাস, প্রথম কোশ্চেন ডান, প্রথম কোশ্চেন বোঝা গেছে। হ্যাঁ, প্রথম কোশ্চেন ডান, প্রথম কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা নেই। এবার চলো আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি? একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যেখানে aij = এত। আচ্ছা, ওটা পরে দেখো, ফার্স্টে তুমি দেখো তো কত বাই কত মাত্রা ম্যাট্রিক্স বানাতে বলছে, 3/3 মাত্রা। তাহলে তোমাকে ম্যাট্রিক্সটা ধরে নিতে হবে কিরকম, ধরি নাম দিলাম ধরো এ। ম্যাট্রিক্সটা এবার যেহেতু 3/3 মাত্রা, সো a11, a12, a13, a21, a22, a23, a31, a32, a33 ম্যাট্রিক্সটা ধরে নেওয়া হইল। এইবার এক এক করে শর্ত ধরে ধরে কাম সারব। তুমি খেয়াল করে দেখো তো মাঝের শর্তটার দিকে কি বলছে। মাঝের শর্তটার কথা বলছে যেই এলিমেন্টগুলোতে আই আর জে এর মান সমান। আচ্ছা, এ আই জে দিয়ে তো এলিমেন্ট বা ভুক্তি বোঝায়, সো ওই ভুক্তিগুলোর মধ্যে যে ভুক্তিতে আই আর জে এর মান সমান, দ্যাট মিনস সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সেম, ওই ভুক্তিগুলো হয়ে যাবে 0। সেটা কি এইখানে ঘটছে না? এই ভুক্তিগুলোর দিকে খেয়াল করলো তো, এই কোনাকুনি সারি একটা কলাম একটা, সো আই আর জে এর মান সেম। সারির নাম্বার 2, কলাম নাম্বার 2, আই আর জে এর মান সেম। রো ইজ 3, কলাম ইজ 3, সো রো কলাম সেম নাম্বার, দ্যাট মিনস আই ইকুয়াল টু জে। তাহলে এই তিনটা এলিমেন্ট কত হয়ে যাবে, 0। এই তিনটা এলিমেন্টকে যদি 0 বানাই দেই, তাহলে নেক্সট লাইনে গিয়ে আমাদের দাঁড়াচ্ছে কি, a ইজ ইকুয়াল টু 0, a21, a31, a12, 0, a32, a13, a23, 0। হইলো তো, হইলো তো, ক্লিয়ার। এবার আসো একটু শেষেরটা দেখো। শেষেরটাই কি বলছে, যেই ভুক্তিগুলোর জন্য আই লেস দেন জে মানে সারির সংখ্যা ছোট কলাম সংখ্যা বড়, সেই ভুক্তিগুলোতে আই এবং জে গুণ হবে, মানে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা গুণ হবে। তো তুমি ফার্স্টে একটু খুঁজে বের করো তো কোথায় আই ছোট মানে সারির সংখ্যাটা ছোট, আর কোথায় জে বড় মানে কলাম সংখ্যাটা বড়। এতটুকুতে না, সারির সংখ্যা 1, কলাম সংখ্যা 2, সারি ছোট কলাম বড়। সারির সংখ্যা 1, কলাম সংখ্যা 3, সারি ছোট কলাম বড়। সারির সংখ্যা 2, কলাম সংখ্যা 3, সারি ছোট কলাম বড়। তাহলে এই ভুক্তিগুলোতে সারির সংখ্যাটা এবং কলাম সংখ্যাটা গুণ হবে। সো গুণ করে দিলে এবার তুমি এই ম্যাট্রিক্সটা কি পাচ্ছ, 0, a21, a31 ঠিক থাকলো,
0 A21 A31 ঠিক থাকলো, কারণ এদের নিয়ে কোনো কাজ নেই। এইখানে A12 এর জায়গায় 1 আর 2 গুণ হবে। কেন গুণ হবে? কারণ বলা হয়েছে যেখানে সারি ছোট কলাম বড় সেখানে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা গুণ হবে। সারি ছোট কলাম বড়, সো ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা গুণ করো। 1 আর 2 গুণ করলে 2 একে 2। তার নিচেরটা 0, এটার কোনো কাজ নাই। তার নিচেরটা A32, এটারও কোনো কাজ নেই। এবার এটাতে আসো, সেম জিনিস, এখানে সারির সংখ্যা ছোট কলাম সংখ্যা বড়, তাহলে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা গুণ হবে। সো 3 একে 3। সারির সংখ্যা ছোট কলাম সংখ্যা বড়, সো ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা গুণ হবে। 3 দুগুণে 6। ফাইনালি লাস্টেরটার তো আর কোনো কাজ নেই, ওটা কাজ শেষ করে ফেলছি। গেল এটা, গেল। এন্ড দ্য ভেরি ফাইনাল কন্ডিশন এইটা কি বলছে? যেই ভুক্তিগুলোতে সারির সংখ্যা বড় কলাম সংখ্যা ছোট, আই গ্রেটার দেন, যে সারির সংখ্যা বড় কলাম সংখ্যা ছোট, সেগুলোতে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা যোগ হবে। ঠিক আছে, যোগ হবে, যোগ হবে। কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে? এই যে এগুলোতে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে সারির সংখ্যাটা বড় কলাম সংখ্যাটা ছোট। সারির সংখ্যা 2 কলাম সংখ্যা 1, সারি বড় কলাম ছোট। সারির সংখ্যা 3 কলাম সংখ্যা 1, সারি বড় কলাম ছোট। সারির সংখ্যা 3 কলাম সংখ্যা 2, সারি বড় কলাম ছোট। তাহলে এই প্রত্যেকটার জন্য যেই সারি যে কলামে আছে ওই সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা এবার যোগ হবে। যোগ হলে ফাইনালি কিন্তু আমরা এ ম্যাট্রিক্সটাকে আউটপুট আকারে পেয়ে যাই। এই ম্যাট্রিক্সটা তাহলে কি দাঁড়াচ্ছে? 0 2 3 একটু লিখে ফেললাম, গেল। এখানে কন্ডিশন অ্যাপ্লাই করো, সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা যোগ হবে। সারি আর কলাম যোগ করলে 2 আর 1 3, তারপরে 0, তারপরে 6, গেল। এখানেও সারির সংখ্যাটার কলাম সংখ্যাটা যোগ হবে। 3 আর 1 4, সারি সংখ্যা কলাম সংখ্যা যোগ হবে। 3 আর 2 5, আর এটা কত? 0, and this is the answer. answer 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 video, ঠিক আছে? ওকে, দুইটা কোশ্চেন গেল। কোশ্চেন নাম্বার 3, অফলাইনে যখন ক্লাস নিছিলাম এই কোশ্চেনটা HW দিছিলাম, রূপন্তী প্রকাশনী, দ্যাট মিন্স রফিকুল ইসলাম স্যারের বইয়ের ম্যাথ। অনলাইনেও যারা এই ক্লাসটা করতেছো তোমাদেরকেও এইটা HW দিয়ে দেই, হোমওয়ার্ক দিয়ে দিই। সলভ করে আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, কিংবা ইউটিউবের যেখানেই পারো কমেন্ট বক্সে এটা তুমি সুন্দর করে দিয়ে দেবে অ্যান্সারটা। সো এটা তোমার HW থাকলো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি ইনিশিয়াল লেভেলের যে প্রবলেমগুলো এগুলো সলভ করে ফেললাম। এইবার আসো আমরা একটু হার্ড লেভেলের প্রবলেমে যাই, এবং এই প্রবলেমটা সলভ করতে পারলে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে, ম্যাট্রিক্স বানাতে বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে, বিভিন্ন দেয়া শর্তের উপর বেস করে ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে তোমার আর কোনো প্রবলেম থাকবে না যদি তুমি লাস্টের ম্যাথটা সলভ করো। এটা যেটা বলি মেইনে আসা একটা কোশ্চেন, এই কোশ্চেনটা এবার আমরা একটু সলভ করব। এই একটা ম্যাট্রিক্স দিছে, আচ্ছা কি দিছে সেটা থাক, এখানে কিছু শর্ত দিছে থাক। প্রথম জিনিস তোমাকে বানাতে বলছে কোন ম্যাট্রিক্স? বি ম্যাট্রিক্স। এখন কথা হলো বি ম্যাট্রিক্সটা বানাতে গেলে বি ম্যাট্রিক্সের মাত্রাটা লাগবে না? কোথাও কি বলছে বি ম্যাট্রিক্সের মাত্রা এত? বলছে, কিন্তু ধরতে পারোনি। কোথায় বলছে? এই শর্তের ভিতরে বলছে। দেখো তো, বি আই জে মানে বি ম্যাট্রিক্স তৈরি করার জন্য ভুক্তির শর্ত, তার ভিতরে এ আই জে মানে এ ম্যাট্রিক্সের ভুক্তি আছে না? সো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো তুমি যদি দেখো, এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। সো এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে যদি তুমি ইউটিলাইজ করতে চাও তাহলে বি কেও তোমার 3/3 ম্যাট্রিক্স বানাতে হবে। আদারওয়াইজ যদি বি 3/3 না বানাও, এ ম্যাট্রিক্সের হয় ভুক্তির থেকে বেশি কিছু হবে কিংবা কম হবে, মানে স্পেসিফিকলি এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি নিয়ে তুমি কাজ করতে পারবা না। সো তুমি যদি এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে ইউটিলাইজ করতে চাও তাহলে বি ম্যাট্রিক্সটাকেও এ ম্যাট্রিক্সের মাত্রা দিয়েই বানাতে হবে। সো এই ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু 3/3, তাহলে নো ডাউট বি ম্যাট্রিক্সের মাত্রাও কি হবে? 3/3। তাহলে আমরা বি ম্যাট্রিক্সটাকে ধরতে পারি কিভাবে? ধরি বি ম্যাট্রিক্সটা হলো B11, B12, B13, B21,
B22, B23, B31, B32, B33। ঠিক আছে, এই হলো বি ম্যাট্রিক্সটা। এবার তুমি আসো, প্রত্যেকটা উপাদান তো বের করতে হবে। সো দেখো তুমি কিভাবে বের করবে। প্রথম কথা, তুমি যদি B11 বের করতে চাও, ওই আগের মতো শর্তের মধ্যে B11 কে নিয়ে গিয়ে বসায় দাও। সো প্রথমে তুমি যদি BIJ এর জায়গায় B11 কে নিয়ে গিয়ে বসায় দাও, আইও হয়ে যাবে 1, জেও হয়ে যাবে 1। রাইট সাইডেও সেম কাজ করো, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, 1 1 2, 2 থেকে 2 গেলে 0, সো 3⁻0 ইনটু, এটা তো বাদ আছে, এটা তো মিস করা যাবে না। এখানেও আই এর জায়গায় 1, জে এর জায়গায় 1, তাহলে থাকতেছে কি A11। বুঝতে পারলা? পারছো? পারছো ধরা যায়। তাহলে B12 যখন তুমি বের করবা, B12 এখানে নিয়ে গিয়ে বসাই দাও। সো B12 যখন এখানে বসাবা, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2। রাইট সাইডেও সেম কাজটা করো, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, 1 আর 2 3, 3 থেকে 2 গেলে 1, সো 3⁻1 ইনটু, এটা তো বাদ রাখা যাবে না। এখানেও আই এর জায়গায় 1, জে এর জায়গায় 2, দ্যাট মিন্স A12। B13 যখন বের করবা, এখানে বসাও, আই হয়ে যাবে 1, জে হয়ে যাবে 3। রাইট সাইডেও আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3, 1 আর 3 4, 4 থেকে 2 গেলে 3 স্কয়ার ইনটু, আই এর জায়গায় 1, জে এর জায়গায় 3, সো A13। সেম ভাবে দ্বিতীয় সারিটা নিয়ে কাজ করি। এটা আমি লিখে যাচ্ছি, তোমরা নিজেরা এটা বুঝবা, ঠিক আছে? B21 এর জন্য হবে 3⁻1 ইন্টু A21। B22 এর জন্য হবে 3 স্কোয়ার ইন্টু A22। B23 এর জন্য হবে 3 কিউব ইন্টু A23। সেম ভাবে B31, এটাও তোমরা নিজেরা ভাবতে ভাবতে লেখো, আমিও লিখে যাই। B31 যদি এখানে বসাও, আই এর জায়গায় এবার 3, জে এর জায়গায় 1, আই এর জায়গায় 3, জে এর জায়গায় 1, 4 থেকে 2 গেলে 3 স্কোয়ার ইন্টু A31। B32 এর জন্য হবে 3 কিউব ইন্টু A32। B33 এর জন্য হবে 3⁴ ইন্টু A33। আচ্ছা, বুঝতে যেন অসুবিধা না হয়, আমি একটু গ্যাপ বাড়াই দিই, বুঝতে অসুবিধা যেন না হয়। ওকে, ফাইন, হইলো। এবার আসো, আচ্ছা আমি আর 2টা লাইন লিখবো, একটা লাইনে করতে চাচ্ছিলাম, কিন্তু আর 2টা লাইন লিখি, তাহলে বুঝতে সুবিধা আরো বেশি হবে। সো এইবার তাহলে দেখো বি ম্যাট্রিক্সটা কি হচ্ছে। 3⁻0 মানে কি? 3⁻0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু A11। এইটা কার এলিমেন্ট? এ ম্যাট্রিক্সের। এবং A11 মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। সো এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম মানে কি 1। সো এখানে লিখে ফেলতে হবে তাহলে 1, বুঝছো? সো 3⁻1 মানে 3 ইনটু A12 মানে কি? এ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, দ্যাট মিন্স 0। ঠিক আছে, সেম ভাবে 3 স্কোয়ার মানে 9 ইন্টু A13, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, A13 মানে হলো 1। ঠিক আছে, 3⁻1 মানে হলো 3 ইন্টু A21 হলো 0, 3 স্কোয়ার মানে 9 ইন্টু A22 মানে হলো 2, 3 কিউব মানে 27 ইন্টু A23 হলো 0, 3 স্কোয়ার মানে 9 ইন্টু A31 হলো 3, 3 কিউব মানে 27 ইন্টু A32 মানে হলো 1, 3⁴ মানে 81 ইন্টু 0, কেন A33 লাস্টেরটা হলো 0। অ্যান্ড ফাইনালি তুমি যদি নর্মালি গুণ করে দাও, তাহলে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান, দ্যাট মিন্স বি ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 1 1 গুণ করলে 1, 3 0 0, 3 নং 27 গেল প্রথম কলাম।
3 0 0, 9 2 18, 27 1 27। দ্বিতীয় কলামের কাজও শেষ। 9 1 9, 27 0 0, 81 0 0। তৃতীয় কলামের কাজও শেষ, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, সো এই ছিল আমাদের দ্য ভেরি ফাইনাল কোশ্চেন অফ আজকের প্রবলেম কোশ্চেনস। ঠিক আছে, আশা করি ক্লাসটার A to Z সব ভালো করে বুঝছো। ওকে, এখান থেকে শুরু, A to Z সব ভালো করে বুঝছো। আচ্ছা, ক্লাস শেষ করার আগে যারা এই ক্লাসে মানে অনলাইনে এসে আমাকে অফলাইনে দেখতেছো, আমি তাদের উদ্দেশ্যে আরো একবার বলে নেই, আমাদের যে অফলাইনের ক্লাসগুলো হয় সেটা আইদার এই ফাউন্ডেশন ক্লাস হোক কিংবা এরপরে যে ক্লাসগুলোই হোক, কিংবা যে অলিম্পিয়াড দিছো যারা, তারাও যদি তোমরা সলভ ক্লাস দেখতে চাও, ফেসবুক পেজ, গ্রুপ কিংবা ইউটিউব চ্যানেল আমাদের কি নামে আছে, ম্যাথেলিক বাই ইস্তিয়াক, এন্ড ওয়েবসাইট হলো www.istiaksmathcare.com। ফেসবুক পেজ, গ্রুপ, ইউটিউব তিনোটাই ম্যাথেলিক বাই ইস্তিয়াক, ওয়েবসাইট হলো www.istiaksmathcare.com। এই প্ল্যাটফর্মগুলোতে সুন্দর করে এই ক্লাসের পিডিএফ সহ কিন্তু তুমি পেয়ে যাবে। আর এই ক্লাস থেকে তোমাকে কি প্রবলেম সলভ করতে হবে, সে প্রবলেম সলভিং এর হোমওয়ার্ক শিট আমাদের অফলাইনে আমরা এরকম একটা অ্যান্টিবায়োটিক ফাইল দিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিক ফাইলের ভিতরে আমাদের প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক শিট দেওয়া থাকে। যেমন এইখানে দেওয়া আছে ম্যাট্রিক্স নির্ণায়ক প্রথম পত্র প্রথম অধ্যায়, লেকচার 1 এবং 2 এর প্র্যাকটিস প্রবলেম। সো এগুলো আমরা অফলাইনে দিয়ে থাকি। এখন অনলাইনে তোমরা পাবা কিভাবে, যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওর ডিসক্রিপশনে এগুলোর পিডিএফ দেওয়া থাকবে, বুঝছো? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বই না দিয়ে কেন আপনি এগুলো দেন? এটার কারণ হলো আসলে ম্যাথটাকে আমরা চাই একটু কম্প্যাক্ট বাট ইন অল কনসেপ্ট, ডাবল সি। ফার্স্ট সি ফর কম্প্যাক্ট এন্ড সেকেন্ড সি ফর অল কনসেপ্ট। মানে আমরা অল্প মানে সকল কনসেপ্ট আমরা পড়বো, বাট লিমিটাইজেশনের ভিতরে। বহুত প্র্যাকটিস সলভ করব, কিন্তু একই টপিকের অনেক প্র্যাকটিস প্রবলেম সলভ করে সময় নষ্ট না করে আমরা ভিন্ন ভিন্ন টাইপের প্র্যাকটিস প্রবলেমগুলো এখানে অ্যাড করছি, যে একটা ম্যাথ করলে ওই টপিকের সব ম্যাথ তুমি পাবা। ঠিক আছে, সো এটা যেহেতু অফলাইনে দেওয়া হয়, সো অনলাইনে আমরা পিডিএফ গুলো দিয়ে দেবো, এগুলো পাবা। ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা এই পর্যন্তই। ওকে, ভালো থাকো সবাই। ও ফাইনালি লাস্ট কথা, এখন তো আমাদের ফাউন্ডেশন ক্লাস চলতেছে, যার প্রথম 3টা ফ্রি। এরপরে এই 3টা ফ্রি ক্লাস করার পরে তো স্টুডেন্টরা রেগুলার ব্যাচে ভর্তি হবে। রেগুলার ব্যাচ আমাদের শুরু হবে কিন্তু 1 জুলাই থেকে। দ্যাট মিনস 01/07/2026, 2026-এর 1 জুলাই থেকে আমাদের রেগুলার ব্যাচ শুরু হবে। ব্যাচ আমাদের এগুলো দেওয়া আছে। ব্যাচ নোভিস 28-এর জন্য, শনি সোম বুধ বিকাল 3টা থেকে 4টা। ব্যাচ নেক্সোরা, এটাও 28-এর জন্য, রবি মঙ্গল বৃহস্পতি বিকাল 3টা থেকে 4টা, এগুলো ভালো করে দেখবা। ব্যাচ সেকেন্ডারি শনি সোম বুধ 4টা থেকে 5টা। আর স্পেশালি ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা একটা ব্যাচ দিছি, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর জন্য, যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং টার্গেট। শনি সোম বুধ এই ব্যাচটা আমরা পড়াবো হইল 1.5 ঘন্টা, সন্ধ্যা 6টা থেকে 7:30, সন্ধ্যা বা বিকাল যখন যেটাই হয় আর কি। ঠিক আছে, সো এই ব্যাচগুলো দেখে তোমরা ভর্তি হয়ে নেবা। সো ঠিক আছে, এটাও দিয়ে দেব। এগুলো বেসিক্যালি শুরু থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবা সেগুলো দিয়ে দিছি। বোর্ড অথরাইজড বুক খুবই ইম্পর্টেন্ট জিনিস। এইচএসসিতে অনেকের একটা মিসকনসেপশন থাকে, ভুল ধারণা থাকে, যে আমার শুরু থেকে এডমিশনের বই পড়তে হবে, আমার শুরু থেকেই ফরেন বুকগুলো পড়তে হবে। এগুলো টোটালি রাবিশ কথাবার্তা। এই কথাগুলো শুনে কোনো লাভ নেই। তোমার বোর্ড অনুমোদিত যে বইগুলো আছে, কেতাবুদ্দিন স্যারের বই, এসিউ আহমেদ স্যারের বই, রফিকুল ইসলাম স্যারের বই যেটা রূপন্তী প্রকাশনী, সিস্টেক, অসীম কুমার গুহ স্যারের বই, এই বইগুলো তোমরা পড়বা। কারণ এই বইগুলো যে কোনো একটা বই যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো, আমি ড্যাম শিওর সব জায়গায় তুমি প্রশ্ন কমন পাবা। হুবহু না হলেও ক্যাটাগরি, প্রশ্নের ধরন, টপিক কমন পাবা। মাস্ট বি। এডমিশনে বইয়ের বাহিরে প্রশ্ন করলেও 1%, সেটা পরে দেখা যাবে। তুমি আগে বোর্ড অথরাইজ বুক ফোকাস করে পড়াশোনা করো। দেন রেগুলার লেকচার নোট অ্যান্ড কনসিস্টেন্সি, খুব ইম্পর্টেন্ট কনসিস্টেন্সিটা, এটা তোমার লাগবেই।
তুমি আজকে 20 ঘন্টা পরে কালকে অসুস্থ হয়ে গেলে কোনো লাভ নেই। তুমি এভরিডে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যার যেরকম ক্যাপাবিলিটি পড়ো, বাট ওইটাতে একটা কনসিস্টেন্সি মেনটেন করো, তাছাড়া কাজ হবে না। বুঝছো? তোমার এরকমটা করার দরকার নাই যে তুমি আজকে ঘুম থেকে উঠে চিন্তা করলো সারাদিন পড়বো এরপরে 1 মাস পড়বো না, কোনো দরকার নেই। তুমি সারাদিন যে 24 ঘন্টা পড়তা সেটা তুমি ওই 1 মাসে ভাগ করে পড়ো, তাও ভালো। সেলফ প্র্যাকটিস অফ সিকিউ এমসিকিউ অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সিকিউ এমসিকিউ এটা স্যারদের সলভ করে দেওয়ার চেয়ে বা ভাইয়াদের সলভ করে দেওয়ার চেয়ে আমি বলবো ভাইরা তো সলভ করে দিবেই, সেখানে তো তুমি পাবাই। এমসিকিউর শর্টকাট প্রসেস তো তোমাকে শেখানো হবেই, যেটা আমাদেরও কোর্সে আছে। আমরা সিকিউ সলভ করে দেবো, বাট র্যান্ডম সিকিউ র্যান্ডম এমসিকিউ তুমি যত বেশি সলভ করবা তোমার তত বেশি ডেভেলপমেন্ট হবে। সো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বাসায় বসে বসে সলভ করবা যখন তোমার একটা চ্যাপ্টার শেষ হবে বা কোন একটা টপিক শেষ হবে। কেমন? অ্যাডমিশন ফ্লেভার্ড স্টাডি শুরু থেকেই অল্প অল্প করে, এটা আমি বলবো খুব অল্প অল্প করে, যদি তুমি 100% মানে সরি যদি তুমি 100%-এর মধ্যে ক্যাটাগরাইজ করতে চাও, তাহলে আমি বলবো এখন তুমি 90% পড়ো হইল এইচএসসি একাডেমিকের পড়াশোনা, আর 10% পড়াশোনা তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড পড়ো। সো এখন থেকেই যদি তুমি 10% করে আঁকাইতে থাকো, তাহলে অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের সময় গিয়ে তোমার আর কোনো প্রবলেম হবে না। সো তুমি 90% এইচএসসি একাডেমিকের পড়ার পাশাপাশি তুমি 10% অ্যাডমিশনের পড়া পড়ো। এটা আমার তোমাদের সাজেশন থাকে। হিউজ পরিমাণ এক্সাম দিতে হবে। আমরা কতগুলো এক্সাম নেই দেখো, আমরা উইকলি এক্সাম নেই, পুরো সপ্তাহে যা পড়ালাম তার উপর। আমরা চ্যাপ্টার ফাইনাল নেই, একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টারের উপর। ইনফ্যাক্ট 2-3টা করে চ্যাপ্টার হয়ে গেলে আমরা মডেল টেস্ট নেই। এগুলো ছাড়াও আসলে অনেক এক্সাম থাকে যেগুলো তো আসলে সব লিখে দেয়া পসিবল হয় না, ঠিক আছে? সো যেখানেই পড়ো যাই করো, হিউজ পরিমাণ এক্সামে তোমার পার্টিসিপেট করতে হবে এন্ড কম্পিট উইথ ইয়োর সেলফ। দিস ইজ দ্য বেস্ট থিং, সেলফ মোটিভেশন। তোমাকে আমি বা অন্য কেউ হাজার কথা বললো, ক্লাস শেষে বা ক্লাস থেকে বের হয়ে গেলে তুমি ভুলে গেলে, এটার কোনো লাভ নেই। বাট তুমি নিজেই নিজেকে বুঝাচ্ছ আমি আজকে যা আছি আমি কাল তার থেকে একটু বেটার করব, দ্য ডে আফটার টুমোরো আরো বেটার করব, তাহলেই তুমি অ্যাকচুয়ালি নিজেকে উন্নতি করতে পারবা। সো সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। সো এগুলো নট অ্যাডভাইস, নট মোটিভেশন, দিস দ্য থিং হোয়াট ইউ শুড ডু। তোমার কি করতে হবে এইচএসসি এর শুরু থেকে। সো এগুলো পড়বা। দেখা হবে নেক্সট ক্লাসে তোমাদের সাথে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে অ্যাগেইন।